সো আজকে আমরা শুরু করব একেবারে প্রফেশনাল সিএসএস, আই মিন এক্সটার্নাল সিএসএস। আমরা বলেছিলাম সিএসএস তিনভাবে করা যায়। কয়ভাবে? তিনভাবে। একটা হচ্ছে কি ইনলাইন, আর একটা কি ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইয়া, সো তুমি অলরেডি জানো যেটা ট্যাগের ভিতরে লেখা হয় সেটাকে ইনলাইন, আর একটা হচ্ছে হেডের মধ্যে লেখা হয় স্টাইল ট্যাগ লেখা, রাইট? আর একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা আজকে আমরা দেখাবো। তো ইতিমধ্যে আমি হচ্ছে আজকে ধরো কত নাম্বার ক্লাস, ধরো আমি আনুমানিক মেবি 4 নাম্বার ক্লাস। তো ক্লাস 04 এটা দিলাম এবং এটার মধ্যে আমি দুইটা ফাইল খুললাম। এক নাম্বার ফাইল হচ্ছে ইন্ডেক্স, তারপরে আমি কি করব এখানে দিয়ে দিলাম HTML বরাবরের মতো, এবং ফাইল তৈরি হয়ে গেল। এবং এই ফাইলটাকে আমি নোটপ্যাডের মধ্যে ওপেন করে নিব। নোটপ্যাড ওপেন করে নিলাম, দেখো। সো এখানে ওপেন হয়ে গেছে। এখন এখানে কিছুই নাই, সাদা, রাইট? সো এখানে বেসিক কোডটা আমি নিয়ে আসি এবং আগের পূর্বের ক্লাস যেগুলো তোমরা ভিডিও দেখে করছো কিনা এটা আমি কিছুক্ষণের মধ্যে করতে দিব তোমাদের, তখনই আমি বুঝবো যে কে বাসায় করছো কিনা, এটা বের হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে প্রথমে দিলাম যে সিএসএস, সিএসএস এই কথা দিলাম, এবং আমরা এখানে একটা পি ট্যাগ নিয়ে ফেলি তোমাদের কেউ একটু রিভাইজ করার জন্য। আমি লিখলাম লোরাম ইজ ডামি ডামি টেক্সট, ধরো এতটুকু কথা লিখলাম। এবং এইটাকে যদি আমরা কালার করতে পারি দুইভাবে, এখান দিয়া তিনভাবে মোড করতে পারি। তো এখানে আমি যদি লিখি যে কালার রেড, এটা কিন্তু অটোমেটিকলি রেড কালার দিবে আমাকে। তো আমি যদি দেখি, তো দেখো রেড কালার হয়েছে স্যার। আমরা দুইটাই পাশাপাশি রাখবো, সরি এডিটরটা আর এটা পাশাপাশি রাখবো যাতে আমরা রিয়েল টাইম আপডেট দেখতে পারি। একটু ছোট করি, এটাকে ছোট করি। সো এখন আমি হেডের মধ্যে গিয়ে দেখো সেম এই জিনিসটাকে, এই যে স্টাইলটা আছে এটাকে এখন বাদ দিয়ে যদি আমি এইভাবে রাখি স্যার, তাহলে রিলোড দিলে দেখো এটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। এখন এই জায়গায় ওই স্টাইলটা ইনলাইনে যদি লেখে সেটা তো আমরা ইকুয়াল দিয়ে অ্যাট্রিবিউট আকারে লিখব, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আমি যদি আগের জায়গায় যাই, এই যে এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট, অর্থাৎ একটা অ্যাট্রিবিউটের নেম এবং সেই ইকুয়াল দিয়া ইনভার্টেড কমার মধ্যে ভ্যালু দিতে হয়। সো এইটাকে স্টাইল অ্যাট্রিবিউট বলে। ঠিক এই পদ্ধতিতে না করে আমি যদি ইন্টারনাল পদ্ধতিতে করি, তাহলে হেডের মধ্যে স্টাইল নামে একটা ট্যাগই আছে। তো স্টাইল ট্যাগ কীভাবে লেখে? আমরা বরাবর ট্যাগ তো সবসময় বুঝেন যে ডাবল ট্যাগ এইভাবে স্ল্যাশ দিয়ে কি করে, এভাবে করে না? এবং এটার একটা শর্টকাট আছে, এটা তুমি যদি ইয়া করো স্টাইল দিয়া কন্ট্রোল দাও, দেখো অটোমেটিকলি কিন্তু স্টাইল ট্যাগ হয়ে গেছে। তো কষ্ট করে আর তোমার কি এই যে এই ট্যাগ আছে এই জায়গার মধ্যে পিরে ধরবা, পিরে ধরে কার্লি ব্র্যাকেট দিয়ে ইন্টারনাল সিএসএস করতে হয় এবং এক্সটার্নালও সেমভাবে করতে হয়। সো এই যে পিরে ধরলাম, ও বুঝে গেল এই প্যারা মানে এই বডির মধ্যে যত জায়গায় পি আছে ও সেটাকে ধরে নিবে। তা আমি যদি পি লেখা লিখি যে কালার, কালার দিলাম হচ্ছে গ্রিন, মনে করো গ্রিন সবাই দেখতে পাও, চোখে সমস্যা নাই তো? আচ্ছা, তারপর দিলাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ ফন্ট সাইজ দিয়ে দিলাম মনে করো 25 পিক্সেল। এখন দেখো ছোট আছে না, আমি যদি এটা রিলোড দেই দেখবো যে বড় হয়ে গেছে এবং গ্রিন হয়ে গেছে, রাইট? সো যারা গ্রিন দেখতে পাও, আমি যদি একটু রেড দেই, রেড দিলে বুঝতে পারবা, দেখো আছে। তাহলে দেখো সাইজও বড় হয়েছে, আবার এখানে এটা চলে আসে। এই যে সিএসএসটা করলাম এইটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, আর এই যে লাইনের মধ্যে করলাম সেটাকে কি বলে? ইনলাইন সিএসএস। এখন চলে আসো, মূলত প্রফেশনাল কাজ করতে হলে এই দুইভাবে মাঝে মাঝে করতে হবে, দুইভাবেই। কিছু কিছু কাজ না করলে ইনলাইন করতে হবে, ইন্টারনাল করতে হবে এবং এক্সটার্নালও করতে হবে। এখন এক্সটার্নাল কিভাবে করে স্যার? আমি সব সেভ করে দিলাম, এখন কিন্তু নাই, স্বাভাবিক হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এখন এক্সটার্নাল করলে মানে আলাদা একটা ফাইল খুলতে হবে এই জায়গায়। এখানে যেমন .html আলাদা ফাইল করলে এখানে দিতে হবে স্টাইল, নাম তুমি যে কোনো দিতে পারো, কিন্তু এই .txt-র পরিবর্তে দিতে হবে CSS। কি দিতে হবে? এটার ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইলিং শিট, অর্থাৎ স্টাইল শিট হলে এইভাবে লাগে। ওইটা যেমন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এইটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইলিং শিট। মিনিং জানা জরুরি না, গুগল করলে পেয়ে যাওয়া। তো এই যে দুইটা ফাইল, এখন প্রশ্ন হইলো
এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক কি? কি কে বলছে? ও গুরুজন। আচ্ছা, তুমি সেই গুরুজনের যুগের লোক নাকি? আচ্ছা, ও যেটা বলছে ঠিক আছে, গুরুজন মানে শিক্ষক। সম্পর্কটা কি স্যার? শিক্ষক আর হলো ছাত্রছাত্রী। আচ্ছা, তো এখন তোমাদের সাথে আমি কিছু জিনিস অ্যাক্সেস করতে পারি তোমার, আবার তোমার বাবা মার সাথে তোমার একটা সমস্যা, সে আবার কিছু জিনিস অ্যাক্সেস করতে পারে, রাইট স্যার? ঠিক এই সিএসএস এবং এইচটিএমএল এই দুইটা তো একই জায়গায় ফাইল আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এই ফাইলটার মধ্যে ধরেন আমি আপনাকে দেখাই, ধরেন এই ফাইলটা আমি এখানে ওপেন করলাম স্যার, এই যে এই ফাইলটা ওপেন করলাম। এখন এই জায়গায় আমি এই পিডারে কালার করব, তো ওই একইভাবে যদি আমি পিরে ধরি কার্লি ব্র্যাকেট দিয়ে, এখন ওরে বললা দিলাম কালার হয়ে যাও রেড। এখন আমি দেখিতে এইটা রিলোড দিলে কি রেড হইছে? তার মানে আপনার বাসায় যাই কি এখন যাই আমি খাইতে বসতে পারবো? হ্যাঁ, একটা ফর্মালি আছে না, সম্পর্ক হয়েছে তারপর একটা ফর্মালি আছে। আর যদি একবারই কোন আপনি চেনেন না, তাহলে কি দৈরা বাইন্দা পিড়ে কোন যে চোর আসছে, বিষয়টা কিন্তু এইরকমই। তার প্রোগ্রামিংটা অনেকটা এরকম, আমরা জাস্ট মনে রাখার জন্য যাতে তো তোমার স্মৃতিতে থাকে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন, হালাল এক্সাম্পল দিতেন। সো দেখো, তুমি একবার চিন্তা করো যে যদি এই ফাইলটার সাথে এই ফাইলের সাথে সম্পর্ক না হয়, জীবনে এই জায়গায় কোড দিলে এটা কাজ করবে না। এই সম্পর্ক করার জন্য এই যে মস্তিষ্ক মানে আমার হেডের সাথে তোমার হেডের একটা কি থাকতে হবে, কানেকশন থাকতে হবে। তাইলে এই জায়গার মধ্যে লিখে দিতে হবে, আমি যদি মুখস্থ লিখি তাহলে এই যে লিঙ্ক এইচর্যাপ দিয়েই হচ্ছে এই লিঙ্কটা দিতে হয়, মানে ওই ফাইলের লোকেশন দিতে হবে। তারপরে এইটা এরকম করে দিতে হবে, এবং আরেকটা আছে নাম হলো রেল দিয়া লিখতে হবে স্টাইল শিট। এটার মধ্যে এই দুইটা জিনিস হলো কম্পালসারি, এছাড়া আরও এক্সট্রা কিছু আছে স্টাইল শিট, এই কথাটু লিখতে হবে। আর এই এইচর্যাপের মধ্যে ওই ফাইলের নাম লিখতে হবে এবং ওই ফাইলের লোকেশন। এখন যেহেতু দুইটা ফাইল একই ফোল্ডারের মধ্যে আছে না, এই জন্য খালি নাম লিখলেই, বা যদি আলাদা ফোল্ডারে থাকতো, লাইক এখানে আমি যদি আগে লিখে নিই, দাঁড়ান, আগে এখানে লিখলাম, এখানে খালি লিখা দিলে style.css শেষ। এখন যদি আমি রিলোড দিই সেভ করে, দেখেন খেয়াল করেন এখানে কিন্তু লাল হয়ে গেছে, কারণ ওই যে আমার এটার মধ্যে লেখা আছে। এখন এটার মধ্যে যাই লিখবেন ওরে দইরা, ওরে যদি বলেন যে তুমি বর্ডার হয়ে যাও, বললাম বর্ডার অন পিক্সেল সলিড, অন পিক্সেল মানে মোটা কতটুকু, অন পিক্সেল সলিড রেড, দেখবা রেড কালারের বর্ডার হয়ে গেছে, এটা নিজ না হয়েছে, মানে এটা পুরো সাইডে সাইডে। আর যদি বলি বর্ডার বটম, হেলে বটম হবে, ঠিক আছে। এখানে যদি লেখেন যে বর্ডার বটম, বর্ডার বটম দেন, তো এইটা কিন্তু বটমটা হচ্ছে। তার মানে সব করা যাবে, কেবল তো শুরু। তার মানে এখন বিষয়টা হলো বলতে পারেন যে এই যে আমি লিঙ্কগুলাই করলাম, করার সাথে সাথে এটা চলে আসলো। এখন কারণ এটা একটা আলাদা ফাইল, এখন মনে প্রশ্ন থাকতে পারে স্যার যদি আমি আর একটা ফোল্ডারে থাকে, তাহলে আমি এই যে দেখো সিএসএসটা এবং এইচটিএমএল ফাইলটা কি দুটো একই জায়গায় আছে না স্যার? কিন্তু এখন যদি আমি আলাদা একটা ফোল্ডার কইলা, মানে সৌন্দর্যের জন্য, কারণ এই সিএসএস ফোল্ডার মানে ফাইলটা একটা হবে না, আমরা কাজ করতে গেলে একটা ওয়েবসাইট বানাইতে গেলে 50টা হইতে পারে। তো এই জন্য এখন তো অল্প একটু কাজ, এই জন্য আমরা আলাদা, এখন আমি একটা ফোল্ডারেই করে নিব যেখানে সব সিএসএস ফাইল ওই জায়গায় জমা রাখবো। তা আমি যদি এখন এই সিএসএসটা এই ফোল্ডারে নিয়ে নিই, দেখবা এটা রিলোড দিলে যাইবে গা, কিন্তু এখন কাজ করবে না। এই দাও লিঙ্ক দেওয়ার পরও, কেন তো আমি চিনতে পারতাছে না। ও এতদিন মনে হচ্ছে এ তো আমার ভাই, আমার পরিবারের মধ্যে আছে, খালি লিঙ্ক দিয়া দিছে যে তুই আমার ভাই, এই জন্য কাজ করছে। এখন তো বাইরে অন্য ফ্যামিলিতে নিয়ে গেছে, এখন আর সম্পর্ক নাই। তো এখন কি ওর এই সম্পর্ক গড়ানোর জন্য আবার এই জায়গায় বইলা দিতে হইবে যে ও আছে কোথায়, যে তুমি আসাও সিএসএস নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে যাইয়া স্টাইল নামে একটা শিট ফাইল আছে। তার মানে আমি এসটিএমএল যেখানে আছি তার থেকে এক ঘর ভিতরে যাইবে সিএসএস, তার মধ্যে যে স্টাইল ফাইল। কি ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো স্যার? তাই একটু খেয়াল করে দাও, এই যে এসটিএমএল ফাইলের থেকে এক ঘর সিএসএস ফোল্ডারে যায় এই জইল ফাইল। তাহলে এখন স্যার একটু রিলেট দেন তো, দেখেন তো আসছে কিনা। তাহলে একই জিনিস, কোনো ফোল্ডারিং বিষয়টা বুঝছেন তো? এইটা এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক কোনো কাজ শিটাবে না, দেখা করবেন। এরপর যদি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এই ভিডিও এইরকমভাবে দেয় না, তারা মনে করে এই ভিডিও দিলে আর জীবনে ওর পরিবার, ওর বংশ অথবা ওর ওই এলাকার তাইবে না। কিন্তু আমরা একটা সময় পর পর্যন্ত এই ভিডিও যখন ছাত্ররা পুরোপুরি সাকসেস হয়ে যায় এবং
সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আমরা শুধু প্রজেক্টের যে ভিডিও এটা আমরা দেই না, কিন্তু এই ভিডিওগুলো আমরা সহজেই সবাইকে অ্যাক্সেস দিয়ে দেই, অর্থাৎ যারা যারা কোর্স করে ও চাইলে আর ফ্যামিলিরে দেখার। কিন্তু শেষে যখন প্রজেক্ট হবে, যেই প্রজেক্টের দাম কোটি টাকা, যদি তুমি এটার মূল্য বোঝো। আচ্ছা, তোমাকে যদি বলি একজন মেয়ের কাছে স্বর্ণের মূল্য যেই রকম বা ফিলিংসটা বা ইমোশনটা যেরকম একটা পুরুষের কাছে সেম, জিজ্ঞাসা করো তো এখানে তো মেয়েরা আছে, আমার মনে হয় আকাশ পাতালের থেকেও বেশি ডিফারেন্ট। একটা মেয়েকে যদি বলো যে তোমার বিয়ের স্বর্ণটা তো মইরা যাইবে, একবারে দ্বার প্রান্তে পিঠ দেয়ালে না ঠেকলে জীবনে ওই স্বর্ণ বিক্রি করে না। অনেক ফ্যামিলি আমি প্র্যাকটিক্যালি অনেকের সাথে কথা বলে দেখেছি। কিন্তু একটা ছেলে যদি একটা আংটি বা কোনো যায় হইলে গিফটের একবারে বেশি না হইলে ও প্যারা না, কারণ এদের তো ছেলেদের তো একটা মনে হয় নির্দিষ্ট পরিমাণ ছাড়া পড়াই যায় না। সো তার মানে এই যে ব্যাপারটা আমি বুঝাতে চাচ্ছি, আমার কাছে যেই কোডের মূল্য 1 কোটি টাকা, তুমি এরকম কি কিছুই বুঝি না, তাহলে ওই প্রজেক্টটা শুধু তারাই পাবে যারা কোর্সটা সম্পূর্ণ করবে। অর্থাৎ কোর্স সম্পূর্ণ করলে আমরা মিনিমাম 4-5টা প্রজেক্ট তোমাদেরকে করাবো, যেগুলো মডিফাই করে এবং কি তুমি যখন রিয়েল প্রজেক্ট করবা ওগুলোর মধ্যেই নাড়াচাড়া করলেই তুমি রিয়েল প্রজেক্ট বের করে ফেলতে পারবা, ওখান থেকে টাকা। এই জন্য যারা শেষ প্রান্ত অর্থাৎ লাস্টের দিন পর্যন্ত যেতে পারবা তাদেরকেই ওই প্রজেক্টটার আমরা দিব। এবং এইটাও আমাদের এই ফাইলে অ্যাক্সেস দিয়ে দিব, যেখান থেকে তুমি দেখে দেখে যখনই আটকে যাবে ওটা দেখে দেখে ওই কাজগুলো, যেমন ধরো একটা ই কমার্স সাইট বানাইলে পৃথিবীর সব ই কমার্স তো অলমোস্ট কাছাকাছি, ঠিক না? অ্যামাজন দাও, আলিবাবা দেখো, তারপর দারাজ দাও, ঘুরে ফিরে একই না স্যার? তাই একটা ই কমার্স সাইট তুমি পারো, তার মানে দুনিয়ার সব পারবা। তো ওই রকম প্রজেক্ট যদি 2-4-5টা থাকে, চিন্তা করো কি হবে তোমার। সো এই জন্য আমরা এই যে কথাগুলো বলতেছি এগুলো রেকর্ড হচ্ছে, তোমাকে কি বুঝাইছি, কেমনে বুঝাইছি সব থাকবে। ফাঁকিবাজি দিবা এবং আমার বিরুদ্ধে যদি কোনোভাবে কমেন্ট করো, আমি কিছুই বলবো না, কিন্তু মাফ করবো না তোমাকে। কারণ আমি কিন্তু আবার বলি আমি প্যাশনেট, তুমি যত না প্যাশন তোমার থেকে 100 গুণ প্যাশন। এই যে যেই ছেলেরা আসবে না ক্লাসে, সর্বোচ্চ 1 সপ্তাহ পর জোরে যাবে, বুঝতে পারছো? কারণ আমি এখন যেই পরিমাণ চাপ দিব তোমাদেরকে, এটা তোমার মিনিমাম 4-5 ঘন্টা যদি রাতের দিকে সময় না দাও তুমি পারবা না। আর তোমার মাঝে একদিন গ্যাপ কেন রাখছি, এই জন্যই স্যার। কিন্তু যদি মনোযোগ দা করো 2 ঘন্টায় নাও, পারার পর আবার করবা, মজা লাগতে হবে। যে এই যে কালার করতে পারতা, দেখো তুমি ওয়েবসাইটে যা যা দাও সব করতে পারবা তুমি 2 দিনের মধ্যে। ওকে স্যার, তাহলে আমরা দেখো মোটামুটি মনে হয় ফোল্ডারিং বিষয়টা বুঝে গেছি না? কোনো ঝামেলা আছে? আচ্ছা স্যার, এখন আমরা একটা ইমেজ ট্যাগ যদি ওই জায়গায় আমরা আলোচনা করি না, একটা ছোট্ট একটা ইমেজ ট্যাগ, ইমেজ দেখি না আমরা ওয়েবসাইটে স্যার? তা আইএমজি নামে একটা ট্যাগ আছে। কি ট্যাগ? আইএমজি। আমার ভিডিওর মধ্যে আগেই দেওয়া আছে ইমেজ ট্যাগ কীভাবে কাজ করে, যদি দেখে থাকো। এই ইমেজের মধ্যেও লোকেশন দিতে হয়। তা আমরা তোমাদেরকে বলি ইমেজও দেওয়া যায় অনেকভাবে। কয়ভাবে? অনেকভাবে দেওয়া যায়। কয়ভাবে এটা বলার দরকার নাই, 2ভাবেই এনাফ। একটা হচ্ছে লোকেশন আর একটা লিঙ্ক। তা আমরা প্রথমে লিঙ্ক দিই। ধরো আমার ওয়েবসাইটে একটা ফটো আছে, দেখো স্যার, যে ধরো এরকম হলো যে ফিউচার কম্পিউটার, এইটার মধ্যে যায় ধরো তোমাদের যারা পূর্বের স্টুডেন্ট আছে এদের কিছু ফটো এখানে থাকতে পারে। অথবা আমি যদি স্যার এখানে যাই, আচ্ছা এই অ্যাবাউটের ফটোটাই দেখাই। এই ফটোটা আছে না? রাইট বাটন ক্লিক করো, ক্লিক করার পর দেখো এখানে লেখা কি, কপি ইমেজ অ্যাড্রেস। এই ফটোটা আমি এখন আমার এই যে নর্মাল যে ফাইল আছে না, এই যে এইটা, এই ফাইলের মধ্যে দেখাই ফেলবো, পারি কি না দেখেন। এটা তো এখনো পাবলিশ করি না, এটা তো আমার কম্পিউটারে, তাই না? তো তুমি এই জায়গায় না শুধু এইটারে পেস্ট করে দাও। দেখো পেস্ট করার পরে সেভ দিবা, সেভ দিয়ে এটার একটু সৌন্দর্যের জন্য এটা এখন অনেক বড় আকারে আসতে পারে। দেখো আমি যদি একটু রিলোড দিই স্যার, দেখো অনেক বড় আইছে না? ইমেজটা বড় আছে, কিন্তু এখানে যাইয়া দিবা হোয়াইট। এই হোয়াইট শব্দ কে বোঝো না? আছে কেউ এরকম? এরকম বোকা কেউ আসা? হোয়াইট মানে কি? প্রস্থ, রাইট? তাহলে আমি ধরো 250, সরি একটু বড় দেই, 350 পিক্সেল দিই স্যার। অ্যান্ড পিক্সেলও দেওয়া লাগবে না, শুধু 350 লিখলে হয়ে যাবে। তারপর আমরা লিখবো হাইট। তা হাইট লেখার পরে এইটাকেও আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে স্যার আমি যদি বলে দেই হাইটটা একটু কম দেব, ধরো অলমোস্ট 300। তো এটা দিয়ে যদি আমি সেভ দিই কন্ট্রোল এস দিয়ে, দেখো সুন্দর করে কিন্তু ওইরকম একটা সাইজ হয়ে গেছে না? এগুলোকেও ধরে ধরে আমি যদি এখন ইমেজকে ধরবো, এখানে এতক্ষণ তো প্যারাগ্রাফকে ধরছি স্যার, এই যে দেখো এটা কিন্তু ইয়া হয়ে গেছে, এটাকে এখন আবার ওপেন করতে হবে, কারণ এটা তো স্থান পরিবর্তন করছি না। এই যে দেখো এখানে গেলাম, এটাকে এডিটে নিয়ে আসলাম। আচ্ছা এখন ওই ইমেজকে ধরবা কিভাবে স্যার? এই যে আইএমজি দিবা, আইএমজি না ট্যাগের নাম, এই দেখো দিয়ে আমি যদি বলি তোমার হচ্ছে বর্ডার টু
পিক্সেল সলিড, আমরা কি দিব, ক্রিমজন। এই ক্রিমজন এগুলো মুখস্থর দরকার নাই, তুমি দেখা কপি করে দিয়ে দিবা, কালার কোড আছে আলাদা। এই দেখো আসছে স্যার, সুন্দর করে ইমেজের বর্ডার চলে আসছে না, এবং সব করতে পারবা। আমি এখন নির্দিষ্ট কোনো কাজ করাচ্ছি না, জাস্ট বুঝাচ্ছি যে এইভাবে সব করা যায়। এরপর যদি তুমি বলো যে স্যার একটু সৌন্দর্যের জন্য ওই আপনার ওইটা তো বর্ডার রেডিয়াস দেওয়া আছে, তাহলে আমরা বলবো বর্ডার রেডিয়াস 15 পিক্সেল দিলাম, মানে 15 পিক্সেল রাউন্ড হয়ে যাবে। একটু খেয়াল করলে দেখবা যে এটা সাইরো সাইডটা সুন্দর রাউন্ড হয়ে গেছে। আমি যদি আমার এটা দেখি, দেখো ওই যে রাউন্ড আছে স্যার, এটা আছে একটু সাদা সাদা কালার। তুমি যদি মনে করো স্যার এই কালারটাই আমি চাই, অন্য কোনো কালার আমার চোখে দেয় না, এই জায়গাতে ইনস্পেক্ট করবো, এটাকে বলা হয় ইনস্পেক্ট। আমরা ইনস্পেক্টে যাব, এই কালারটা দেখো এখানে চলে আসবে, একটু ধৈর্য ধরো। এই দেখো কালারটা আইছে সাদা কালারই, এই যে কোড আছে হ্যাশ 3টা এফ, কোনো কিছু মুখস্থ নাই, আমি জানি হোয়াইট কালারের কোড এইটা, কিন্তু তাও তোমাদের বোঝার জন্য আমি এটার কপি করে নিলাম। অ্যান্ড দেন আমি এখানে যা বলবো যে এই যে ক্রিমজন, এই ক্রিমজনের জায়গায় দিয়ে দিব এইটা, ঠিক আছে। এবং মোটার জায়গা ওই জায়গায় মনে হয় 3 পিক্সেল নাকি জানি আছে, এই যে 3 পিক্সেল দিলাম। দেওয়ার পরে তুমি যদি একটা রিলোড দাও স্যার, এটা কি এই জায়গায় যাই, এখানে যা রিলোড দাও, দেখো ওই যে সুন্দর। এখন বলতে পারো স্যার এটা দেখা যায় না, কারণ সাদার মধ্যে সাদা দেখা যাবে, এই জন্যে পুরো বডির কালারটা একটু অন্যরকম করে দিই। তা বডিটা কোনটা দেখো, এই যে বডি, এই বডির মধ্যে সব আছে না, তাই বডিরও আমরা ধরতে পারবো। তাহলে বডিটারে একটু গ্রে কালার এখানে উপরে ধরি, বডিটাকে নিচে ধরলে হবে, কিন্তু যেটা আগে আছে সেটা আগেই ধরি নাকি, সৌন্দর্য। তাহলে আমি বললাম ব্যাকগ্রাউন্ড বানান মুখস্থ রাখার নাই, আমি গ্রে কালার দিলাম। গ্রে কালার দিয়ে যখন দিলাম, দেখো আমি যদি একটু দেই, দেখো এখন তো বুঝতে পারতাছ, এই যে বর্ডারটা এবার বুঝছো না, কারণ সাদার মধ্যে হারাই গেছিল, এই জন্য। তাহলে একই জিনিস করতে পারবো কিনা আমরা, পারবো, কয়েকদিন পরে ওয়েবসাইট বানাই ফেলবা। তো এইটা আমার ক্লাসের উদ্দেশ্য না, জাস্ট আমি বুঝাইলাম কিভাবে সিএসএস কাজ করে। সিএসএস হলো কি, মেকআপ, অর্থাৎ কঙ্কাল থেকে তুমি সাজাইবা। ওকে স্যার, তাহলে আমরা এই জিনিসগুলো, কয় মিনিট হয়েছে আমাদের, হ্যাঁ মাত্র। তা আমরা 30 মিনিটের মতো টিউটোরিয়াল দেবো, যেহেতু মাঝে একদিন আমি এমন হইব 1.5 ঘন্টা দিব, তাও তুমি পারবা মাত্র 2 ঘন্টার মধ্যে, যদি তুমি এটাকে মজা হিসাবে না, কোনো প্যানিক নেই কেন। তো সব ইন্টারনেটে অ্যাভেলেবেল, কিন্তু যদি মুখস্থ করে পারবা না। এই যে আমি, তুমি বলতে স্যার আপনি টপ করে পারতাছেন বা ব্রেন থেকে দিতেছেন, তুমিও পারবা। দেখো তো আমি যখন সিএসএস লিখি, এখানে সিএসএস এর কি পরিমাণ প্রপার্টিজ আছে সব আমার মাথার মধ্যে অটো সেভ আছে। আমি যদি লিখি তুমি কি চাও স্যার, আমি একটু হচ্ছে ওইটাকে একটু কি করতে চাই, বর্ডার রেডিয়াস এক সাইডে বেশি করতে চাই, এখন এখানে আছে বর্ডার রেডিয়াস হচ্ছে এক সাইড। তো এখন তুমি যদি বলো যে স্যার আমি কিছু জানো না, মনে করো আমিও ভুলে গেছি, তুমি কি করবা, গুগল রে জানছাও যে বর্ডার রেডিয়াস লেফট করব, কি করব, লেফট করব। তাহলে আমি কিছু জানি না, মনে করো আমি লিখবো লেফট, তো তুমি শিখে আসছো ছোটবেলা থেকে, তাও লিখবা বর্ডার হাইপেন রেডিয়াস, আমি জানি কোথায় দিতে হবে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বর্ডার রেডিয়াস, ধরো টপ, তারপর হচ্ছে টপ সাইডে লেফট, তো এইটা দিলাম। এখন যখনই আমি এই কথা লিখলাম, ও কিন্তু আমাকে দেখো এই যে সিএসএস এর মধ্যে যদি আমি যাই, এখানে এই যে W3 স্কুলের থেকে লিঙ্ক চলে আসে, ওই যে দেখো বর্ডার টপ লেফট রেডিয়াস, তাহলে টপ লেফট রেডিয়াস, টপ আর লেফট আছে, এই যে এখানে দেখো বর্ডার টপ লেফট রেডিয়াস। তাই তুমি যখন এইটা দিছাও, এই যে এই অংশটা আছে, এই অংশটাকে কপি করো, কপি করে আমি যদি এই জায়গায় এই যে রেডিয়াস আছে না, এইটার আমি দেব না, আমি দিয়া শুধুমাত্র একটা দিব। আর একটা খেয়াল রাখবা, নোটপ্যাডে যদি এইরকম কালার না আসে, বুঝবা তোমার প্রপার্টিসটা ভুল। যেমন আমি তোমাকে একটু দেখাচ্ছি, এখন 25 পিক্সেল এটা দিয়ে আমি দেখাই যে এক সাইড হয় কি না, এখানে দেই, তারপরে তোমাকে ওই পরের কথাটা বলতেছি। দেখো এই দেখো শুধু এক সাইড হয়েছে, টপ লেফট, এই যে লেফট সাইড না স্যার আমার, তাই যে দেখো টপ লেফট মানে টপের লেফট, আবার বোটমের লেফট, বোটমের রাইট, বোটম মানে নিচে, বোটম মানে কি নিচে। আচ্ছা, এখন তুমি একবার চিন্তা করো, আমি যখন এটা করলাম সব সুন্দরভাবে হয়েছে, কিন্তু আমি যদি মনে করি যে এগুলোকে আলাদা আলাদা দিব, বর্ডারও কিন্তু চাইলে যে বর্ডার সব সাইড হয়েছে, কিন্তু আমি সব সাইডে দিব না, বটম দিব, এটা আমরা দিতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই গা। তো এখন একবার চিন্তা করো, আমি যখন এখানে কোনো কিছু জানলাম না, তাও আমি খালি আমার পছন্দ মতো চাইলে এটা দেখা কিন্তু করে ফেলতে পারতাম, সব ইন্টারনেটে অ্যাভেলেবেল।
কিন্তু একজন প্রফেশনাল ডেভেলপার হওয়ার জন্য সব ইন্টারনেটেতে খুঁজে খুঁজে আইন না তুমি ওয়েবসাইট বানাইতে পারবা না, তাহলে তোমার ব্রেনে অনেক চাপ পড়বে। এগুলো করতে করতে প্র্যাকটিসের কারণে কী হয়ে যাবে, এটা মেমোরিতে অটো চলে যাবে। মানে কোনো কিছু মেমোরিতে রাখার দরকার নেই, সব কিছু ইন্টারনেট রাখবা। আমার কি প্যারা, আমার ভুলে গেলে আমি ওখান থেকে নিয়ে আসবো। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সো আমরা এখন এটা কথা বাড়াবো না, আমরা এখন প্রফেশনালি কাজ করব, অর্থাৎ আমরা শিখে গেলাম কিভাবে। আচ্ছা ভালো কথা, এই যে আমি এটা মুখস্থ লেখলাম কানেকশন, কিন্তু এই লিঙ্কটা যদি খালি লেখো লিঙ্ক, কি লিখবা, লিঙ্ক ডট সিএসএস, এই কোলন সিএসএস দিয়া কন্ট্রোল ই দাও, দেখো সুন্দর করে কিন্তু এই যে ওই যে দেখো স্টাইল আছে, কিন্তু পুরা লিঙ্কটা কি আসছে, কারণ আমারটা তো ফোল্ডারের মধ্যে, এখানে খালি মডিফাই করে কি দিয়ে দিবা, এই যে এটা দিয়ে দিবা, শেষ। অর্থাৎ সিএসএস ফোল্ডারের মধ্যে এইটা, বুঝাইতে পারছি স্যার? তাহলে এই লিঙ্কের এই যে এগুলো মুখস্থ রাখার দরকার নাই, এগুলো অটো হয়ে যাবে তোমার। যে এইটা আর হচ্ছে এই দুইটা হলো বাধ্যতামূলক দিতে হবে, আর এগুলো না দিলেও কাজ করবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা এদিকে যাচ্ছি না, এটা হলো জাস্ট ডেমো ছিল ইমেজটা। এখন ইমেজটাকে আমি তো লিঙ্কের মাধ্যমে দেখাইলাম না স্যার, কিন্তু এখন আমার ইমেজটা যদি আমার কম্পিউটারেই থাকে, মনে প্রশ্ন থাকতে না স্যার ওইটা তো ইন্টারনেট দেন, কিন্তু কম্পিউটারে যদি ইমেজটা থাকে তাহলে কি করব? তাহলে আগে আমি কম্পিউটারে একটা ইমেজ ডাউনলোড করি। ধরো এই ইমেজটাই না, এটা করলে না, আমি দেখলাম কি বলা যায়, এফসিটিআই সফটওয়্যার, আমাদের এফসিটিআই সফটওয়্যারেও মনে হয় ইমেজ থাকতে পারে। আমি অ্যাবাউটে গেলাম, এখানে একটা ইমেজ নিয়ে নিই, এই যে এগুলো সিএসএস দা করা, এগুলো কিন্তু আমাদের তৈরি করা। ঠিক আছে, এখানে অনেক রকমের ইয়ে আছে। তো ধরো এই যে স্টাইলিশ অনেক কিছু করা, এগুলো আস্তে আস্তে তোমরা করতে পারো। তো আমি একটা ইমেজ নেই, আমি সাকিবের একটা ইমেজ নেই, সাকিব আল হাসান স্যার। এখন এখানে ইমেজে যান, এই যে ইমেজে যাওয়ার পরে আমি এই ইমেজটাকে হচ্ছে সেভ করে নিব। রাইট বাটন ক্লিক করে এই যে সেভ অ্যাজ ইমেজ থেকে, স্যার আপনি করেন, আপনি অন্য কোর্স তো করেন, সময় লস করেন না। আচ্ছা, এখানে আমরা কি করব, এখানে দিয়ে দিলাম না, সাকিবে দিয়ে দিই নাকি, নামের সাথে মিল থাকবে, যেই নাম দেবো ওইটা দিতে হবে। সো আমার ফোল্ডার হচ্ছে এই যে ক্লাস, এটার মধ্যে যায়। এখানে আমি এখন বুঝে গেছাও যে ইমেজগুলো তো অনেক থাকতে পারে, তাই ইমেজের দিয়ে যদি একটা ফোল্ডার ফিল্ডার নিয়ে ভালো হয় না, তো ওই ফোল্ডারের মধ্যে ইমেজটা রাখি। তাহলে ঠিক এখন তুমি খেয়াল করো, তুমি এখানে রিলোড দাও, কোনো আচ্ছা ওই সেভ করি নাই, আচ্ছা এই যে সেভ দেই, দেখবা যে ওখানে কোনো ইমেজ নাই, একটা অন্যরকম একটা ইয়ে আসছে কোনো ইমেজ নাই। কিন্তু এখন এই একই ইসের মধ্যে আমি ওই সাকিবের ইমেজটা, তাহলে সাকিবের ইমেজটা আছে কোথায়, একটু ফোল্ডারিংটা দেখি আমরা, একটু খেয়াল করো আছে কোথায়, খেয়াল করো প্রথমে HTML আছে, তা এখানে একটা ইমেজ নামে ফোল্ডারের মধ্যে আছে, মানে আইএমজি ফোল্ডারের মধ্যে, ঠিক না? এবং ফাইলের নাম আছে sakib.jpg। তাহলে আমি কি করব, এখানে যাইয়া লেখা দিব যে আইএমজি, তারপরে দিব কি স্ল্যাশ sakib.jpg, শেষ। তো এখন আমরা যদি এখানে নেই, চলে আসছে স্যার, ক্লিয়ার, একেবারে সিম্পল। এখন আমরা এই এডিটরের পরিবর্তে যদি অন্য একটা এডিটরে এই ফাইলটা ওপেন করি, এই জন্য আমরা এই পুরো ফাইলটা কেটে দিলাম। আমরা এই যে এডিটরটা, ওইটা আপনাকে আরও বেশি ইজি করবে, সেটার জন্য আমরা ভিজুয়াল কোডটাকে যাব। এখন ভিজুয়াল কোডটা কেন করব, কারণ আপনারা দেখবেন যে এটা যদি প্রথম দিনেই করতেন, এখন করেন না, কিন্তু আমি জানাই রাখি, 1-2টা ক্লাসের মধ্যে আমরা বলে দিই। ভিজুয়াল কোড ডাউনলোড করার জন্য আপনি যাবেন VS কোড, এই কোড এইটা লিখা আপনি গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এখানে গেলেই ডাউনলোড বাটন পাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড, এই যে উইন্ডোজ ডাউনলোড, এখানের মধ্যে ক্লিক দিলে দেখবেন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। কিছু সময় যে ডিরেক্টলি ডাউনলোড অথবা অটোমেটিকলিও হবে। আমি যদি এখানে দেই, এই যে ডাউনলোড দিলে এটা কি হবে, এই যে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হইলে এটা এইরকম একটা অবস্থানে আসবে, ঠিক আছে? তো আসার পরে আমি যদি এইটার মধ্যে ফোল্ডার সহ ওপেন করি, অর্থাৎ আমার ওই যে প্রজেক্টটা খুলছি আমি ডেস্কটপে, আপনাদের ইয়াদে এটার মধ্যে যায় এই যে ক্লাস কি 4, তো এটা দিলাম, এই দেখেন এখানে ফাইলটা সাইডে দেখা যাবে। এটার কিছু সুবিধা আছে, যেমন এই দেখেন ফাইলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই জায়গায় করব, যেমন আমি এখন যদি
প্রথমবার একটু আসছে। আমি যদি এখন HTML ফাইল দিয়ে এই সাইডে দেখতে পাচ্ছি, এটার মধ্যে ক্লিক দিলে কি কি ফাইল আছে তা আমি দেখতে পাবো। ইভেন ওই যে আমাদের ভিজুয়াল কোডটাও এটার মধ্যে ডাউনলোড হয়ে গেছে, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা যাই হোক, এখন দেখো এই জায়গায় কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি। ইভেন এটার মধ্যে যখন লিখবো না, দেখো খেয়াল করো, আমি যখন এটার মধ্যে লিখতে থাকি না, এই দেখো অটো চলে আসতেছে, ঠিক না? আমি যখন এটা দিব, দিলেও ওই যে ইমেজের নাম চলে আসবে। তাই এটা আরও মজা না টাইপ করে, কারণ ওই বানানে ভুল হইলেও কিন্তু ইমেজ কাজ করবে না। বুঝতে পারছো বিষয়টা? এইটার ইভেন এইটার মধ্যে আরও বেশ কিছু সুবিধা আছে। ধরো আমি যদি এটা চাপায়া দিই, এটা চাপায়া দিলাম, এটা লাইভ আছে, লাইভ বুঝো? এটার মধ্যে যাই আমি যদি রাইট বাটন ক্লিক করে লিখি ওপেন উইথ লাইভ সার্ভার, এই লাইভ সার্ভার দিলে আমি রিয়েল টাইমে যা করবো এটা অটো সেভ হইয়া এটা মানে চলতে থাকবে। তো আমি যদি দেখি, এটা হলো সব কেটে দিই, এই দেখো লাইভ সার্ভার ওপেন হইলো। একটু ধৈর্য ধরো, এই দেখো এখন যদি এই পাশে বই আমি এইটা লিখি, প্রয়োজনে এইটা ঢেকে রাখো, আবার টান দিলে এটা চলে আসবে। আচ্ছা এখন এই যে আমি এখানে যদি একটা লিখি পি ট্যাগ, দেখো ওই যে অটো সেভ হচ্ছে, কিন্তু পি ট্যাগ খালি দিয়ে এটা এন্টার দিলে, এই দেখো পি দিলাম, পি দিয়ে এই যে এন্টার দিলে পি ট্যাগ চলে আসবে। এটার আর ওই যে কন্ট্রোল চাপার দরকার নাই। দিন যত যাবে, এখন লিখলাম উইথ দেখো অটোমেটিকলি ওই যে নিচে লেখা হইতাছে, দেখো তাহলে রিয়েল টাইম সেভ হয়ে যায়, বারবার রিলোড দেওয়া লাগতেছে না। তাই হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখেন ও যে প্রশ্ন করছে, এটা আমি এটা কাইটটা লেখা দিই, দেখো HTML এটা কোনো কিছু ওর চাওয়ালে, এই যে এটার উপর ক্লিক করলে ওই ট্যাক্স উইল আসতেছে, মানে ওই যে বেসিক ট্যাক্স উইল আসছে। বুঝতে পারছেন? তাহলে যখন ভিজুয়াল কোড দিব, এটা অটোমেটিকলি এই জিনিসটা চলে আসবে। তো আমরা আগের জায়গায় চলে যাই আন্ডু করে। তো আমরা একটা কি করলাম, আমরা এখানে এখানে কিন্তু কি আমরা এই একটা ইমেজ ট্যাগ কীভাবে কাজ করে, CSS কিভাবে কাজ করে, আমি এখানে ক্লিক করে আবার CSSটাকে ওপেন করতে পারি। এখানে এই সাইডে CSS, এই সাইডে তো CSS-এ আমি সব ধরনের কাজ করতে পারবো। বাট আজকে আমরা ছোট্ট একটা বাটন বানাবো, যে বাটনটা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে, এগুলো সব কেটে দেই, কাইটা দিলাম। এবং এই যে CSS-এর কোড আছে, যেহেতু ভিডিওতে সব আছেই, টেনশন নাই, দেখে দেখে আমি যেই ধাপে ধাপে করছি সেইভাবে করো। পরবর্তীতে তো আমরা একটা সুন্দর ধারাবাহিকভাবে শিখাবো। সো এখন বেসিকটা এইভাবে বুঝতে হবে। তো আমরা এখানে একটা এই HTML-এর মধ্যে এইটা গেলাম, যাওয়ার পরে এখানে HTML:5 দিলাম, দেওয়ার পরে এটা অটোমেটিক আমার বেসিক ট্যাগটা চলে আসলো। একটু বড় করে দেই, এই সাইডে একটু ছোটো রাখি, আমার স্ক্রিন তো ছোটো, দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা এই যে চলে আসলো। এখন আমার CSS লিঙ্কটা আগে বসাই দেই হেডের মধ্যে। তো আগেই তো দেখছো, এইটার মধ্যে সেমভাবে ওই যে CSS দিলে এইটার মধ্যে উপরে ক্লিক করলে ওটা অটো চলে আসবে। এখন আমার CSS ফাইলটা তো আছে জানো, CSS ফোল্ডারের মধ্যে যাইয়া দেওয়া, তো এই যে অটোমেটিক চলে আসছে, দেখছো? সো এরপরে আমার CSS লিঙ্ক হয়ে গেলে, এখন হয়েছে কিনা এটার জন্য আমরা অ্যাঙ্কার ট্যাগ একটা নিলাম। এই অ্যাঙ্কার ট্যাগ দিয়ে আমি বাটন বানাবো। তা বাটনের নাম দিলাম হলো কি দেওয়া যায়, ফেসবুক। জানি এখানে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যায়। বুঝতে পারছেন? তো এখন এই যে এই স্র্যাপ দিয়ে তো আগেই বুঝে গেছেন এটার মধ্যে লিঙ্ক দিতে হয়, ঠিক না? তো এটার মধ্যে ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবেন, অথবা আপনি এখান থেকে কপি করে আনতে পারেন। এই যে ফেসবুক, দেখেন এই ফেসবুক মেটা ক্লিক দিলে এই যে একটা লিঙ্ক আসবে না, এই ফেসবুকে দিলে এখানে যে অ্যাড্রেসটা আসবে এটারে কপি করেন, এইটারে কপি করে ওই জায়গায় বসাই দেন, এই যে এই জায়গায় আইনা বসাই দেন, শেষ। ক্লিয়ার? তো এখন আমাদের এই জায়গার উপরে যদি ক্লিক দেয় কেউ, তো আমাদের কিন্তু অটোমেটিকলি এই যে আমি দেখাই, এখানে দেখেন বাটনটা কিন্তু চলে আসছে, আসছে না? আচ্ছা এখন যদি এই জায়গায় কেউ ক্লিক দেয়, খেয়াল করবেন এটা ফেসবুক ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে ফেসবুক ওপেন হয়েছে না? সো এইভাবে আমরা ফেসবুক, এখন এইটা তো এইরকম বাটন তো তাই না, বাটনটা অনেক সুন্দর থাকে না? তুমি যদি আমাদের ওয়েবসাইটে যাও স্যার, এখানে খেয়াল করবা আমাদের ওয়েবসাইটে গেলে একটা বাটন কেমন থাকে, দেখো তো এই যে একটা বাটন সুন্দর করে ডিজাইন থাকে না? ডিজাইন থাকে। ইভেন আমি যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এটার মধ্যে যাই, তাহলে দেখবা যে আমাদের ওয়েবসাইটে এই যে কত সুন্দর স্টাইলিশ বাটন আছে না, এরকম বাটন থাকে। সো এই বাটনগুলোকে আমরা বেসিকলি আজকে একটা ছোট্ট বাটন আমরা তৈরি করি। তো এখানে এই বাটনটা অলরেডি দেখো এখানে চলে আসছে। সো এইটাকে এখন ডিজাইন করার জন্য আমার CSS এই এরে ধরতে হবে। এরে ধরলাম, এরে ধরে প্রথমেই বললাম যে কালার,
তা আমি হলো কালার নিব কি কালার, যেহেতু ফেসবুকের কালার তাহলে নেওয়া যায় ব্লু, ওইটাকে আকাশি কালার বলে। তা আমি এটা কালার কোডটা কপি করে নিই, এখানে ফেসবুকে যাইবা কালারটা এরকম করবা, দেখাই। আচ্ছা, এই যে কালারটা, এই যে দেখছো, যে কোনো এক জায়গায় পাবাই, অথবা গুগলে যদি সার্চ দাও যে ফেসবুক কালার, ফেসবুক লোগো কালার, ফেসবুক লোগো, তোমাদের শিখাই দিই জানি মুখাস্ত, লোগো কালার কোড, কালার কোড দিলাও, এই দাও কালার কোড কিন্তু এখানে পাইয়া যাবে। আবার ইনস্পেক্ট করে এই যে পাইছি, দেখো এই যে এইটাকে কি করবা, এইভাবে ধইরা এই যে হ্যাশ সহকারে কপি করবা, কপি করার পর নিতে পারো। আবার যদি ইনস্পেক্ট করে নাও তাহলে এই লেখার উপরে রাইট বাটন ক্লিক করে ওই আগের পদ্ধতিতে কি করবা, এই যে এখানে দেখবা কালারটা বেশি উঠবে, তখন ওইটার উপর ক্লিক করে কপি করে নিতে পারো, তোমার ইচ্ছা যে এইভাবে করো। এখানে একটু ধৈর্য ধরো, দেখবা যে চলে আসবে। আচ্ছা, এখানে একটু নিচের দিক গেলেই পাবা, এই যে দাও আসছে, এই জায়গায় ক্লিক দাও, এই দেখো কালার আসছে কোড, তো এইভাবে দিতে পারো। তো এইটা যদি প্যারামুখ মনে হয় তাহলে তুমি এই যে গুগলে সার্চ দেয় এটা নিয়ে তোমার এই যে কোডের মধ্যে, অর্থাৎ এই জায়গায় যাইয়া তুমি কি করবা, লিখবা যে ব্যাকগ্রাউন্ড কালার, তা ব্যাকগ্রাউন্ড কালার নিব, আর এমনিতে নিব হোয়াইট, এই যে এই জায়গায় পেস্ট করে দিবা। দেখছো হয়েছে, পেস্ট করছি, একটা ফুল স্টপ বেশি হয়ে গেছে এই জন্য রং দেখাচ্ছে, গেল এটা। ও আচ্ছা, এখানে আর একটা কোলন অলরেডি বেশি পড়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা দিব হলো কালার, কালার বলতে হচ্ছে টেক্সট কালার নাকি। আচ্ছা, এখানে দেবো হোয়াইট। এরপরে আমরা যদি লাইভ একটু দেখি কেমন হয়, দেখলে হবে কি তুমি রিয়েল টাইম দেখে দেখে করতে পারবা। তা আমি এই যে রিয়েল টাইম দেখে দেখে করি। আচ্ছা, এটা তো নতুন ফাইল করছি, এই কারণে এটাকে আবার আবার রান করতে হবে। এই যে আবার রান করবা, তো রান করলে এটা এখানে দেখতে পাবা, এই যে আসছে, ওই দেখো কালার হয়ে গেছে। এখন দেখো এটার কোনো সৌন্দর্য নেই, অর্থাৎ সাইডে সাইডে কোনো বর্ডার নাই। তো এখন এইটাকে সুন্দর করার জন্য আমাদের কি করতে, প্যাডিং দিতে হবে। প্যাডিং বোঝো তোমরা, প্যাডিং হচ্ছে ভিতরে জায়গা ছাইড়া দেওয়া, কি দেওয়া, ভিতরে জায়গা ছাইড়া দেওয়া। দেখবা যে প্রত্যেকটা জিনিসের একটু সাইডে জায়গা ছাইড়া দেয় না, সেটাকে বলা হয় প্যাডিং। তাই প্যাডিং যদি লেখো, এখানে লেখবা প্যাডিং, প্যাডিং দিয়ে লেখা সাইডে আমি মনে করো 5 পিক্সেল না, আমি হচ্ছে প্যাডিং কি দেব, প্যাডিংয়ের একটা বিষয় বলি, মোট 4টা সাইডে প্যাডিং হয়। কয়টা সাইডে, টপ বটম লেফট রাইট। তাহলে খেয়াল রাখবা, যদি এইভাবে দেই, প্রথমটা হচ্ছে উপরে নিচে, প্রথমটা কি উপরে নিচে, তা উপরে নিচে দিলাম আমি 5 পিক্সেল, আর ডাইনে বায়ে দিলাম হচ্ছে ধরো 10 পিক্সেল না 15 পিক্সেল। তাহলে দেখবা ওই বাটনটা এই সিপাই পড়ে গেছে, ওই দাও অটোমেটিকলি কিন্তু অলরেডি এটা চলে আসবে, যে ডাইনে বায়ে কিন্তু বেশি আসছে, ঠিক না। আর এটার মধ্যে একটা খেয়াল করো যে একটা বর্ডার কিন্তু অটো চলে আসছে। এইটা আসার মূল কারণ হচ্ছে কি, আমরা যদি অ্যাঙ্কার ট্যাগ নিই, অ্যাঙ্কার ট্যাগের একটা বাই ডিফল্ট টেক্সট ডেকোরেশন থাকে, কি থাকে, বাই ডিফল্ট একটা টেক্সট ডেকোরেশন থাকে, তো ওই কারণে এটা আসছে। তাই এখানে লিখবা টেক্সট ডেকোরেশন নান, যখন টেক্সট ডেকোরেশন নান লিখবা, এটা যখন নান দিবা দেখো ওই নিচের দাগ চইলা গেছে। তা এখন দেখতে একটু ভালো লাগে না। এরপর এইটার উপরে নিলে যে হাত আসতে আছে, তুমি এই জায়গায় অন্য যে কোনো আইকন আনতে পারবা, সমস্যা নেই। এখন এই যে সাইডে ওইটা অনেক চোখা মনে হচ্ছে বাটনটা, ওইটারে আমি ওই যে আগের মতো বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস ওই যে নিচে চলে আসছে, তা আমি 5 পিক্সেল দিই, দেখো ওই যে দেখো সাইডে একটু হয়েছে। তা এটাকে যদি তুমি মনে করো যে 10 পিক্সেল দিবা, রিয়েল টাইম দেখতে পাচ্ছ, দেখছো। তা এত বেশি লাগে না, আমরা 8 পিক্সেল ইনাফ, ঠিক আছে, ক্লিয়ার। এখন এই বাটনটা আমি চাচ্ছি যে যখনই এটার উপরে হোভার করব তখন একটু কালারটা জানি পরিবর্তন হয়। লাইক আমি যদি তোমাদেরকে এইটা দেখাই, এখানে খেয়াল করবা, আমি যখন বাটনটার উপর ধরি এটার উপর একটু কালার চেঞ্জ হচ্ছে, রাইট। এটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই যে এরকম একটু দেখো, এই যে চেঞ্জ হচ্ছে। তা এইটাকে বলা হয় হোভার ইফেক্ট। কি ইফেক্ট, হোভার ইফেক্ট। কারে হোভার করবো, আমি ধরো হচ্ছে মাহাতিরকে করব, তাহলে কি আমার কল দিতে হবে না মাহাতিরকে, তাইলে আমি এ কে করবো, তাইলে এ রে ধরলাম, ধরার পরে ওরে বললাম কি যে এই যে ধরো ওরে বললাম যে হোভার, ওই যে কোলন দিয়া দিতে হবে, হোভার দিয়ে ওরে বলবো যে তুমি কি হয়ে যাও, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাও, কখন ওইটার উপর যখন টাচ করব। তো ওই কালারটাই দিব, বাট একটু ডিপ করে দিব। তো ওই কালারটাই কপি করে আইনা প্রথমে দেওয়ার পর, এটা আবার সুবিধা কি, মানে নোটপ্যাডে এটা করা যায় না, নোটপ্যাডে এইটার উপর ধরলে কিন্তু নোটপ্যাডে কোনো কালারের প্যালেট আসে না, কিন্তু এইটার মধ্যে দেওয়ার পর আমি একটু হালকা যদি যে ডার্কের দিকে দেই,
ঠিক যখনই আমি এটা সেভ দেওয়া দিব দেখো ওই যে হচ্ছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন আমি কালারটা চেঞ্জ হচ্ছে, যখন এটা দড়ি দাও দ্রুত চলে আসতেছে না? এই দ্রুত চলে আসার জন্য আলাদা আমি ক্লাস নিব ট্রানজিশনের উপরে, কিন্তু এখন আপাতত বুঝাই দেই মজার জন্য, যাতে তুমি এটার উপরে প্যাশনেট হয়ে যাও। তুমি যদি এই জায়গায় লেখো ট্রানজিশন, কি লিখবা? ট্রানজিশন। ট্রানজিশন আমরা বলি না ওইটা সুন্দর একটা ট্রানজিশন যায় ওঠে নামে। তো এই ট্রানজিশনের মধ্যে আমি বললাম, ট্রানজিশনের মধ্যে লিখলাম 0.5, কি দিলাম? 0.5s। তো এইটা যখন দিব খেয়াল করো আমার এইটা আস্তে আসতেছে, কিন্তু এইটাকে যদি ইন্ডিভিজুয়ালি বলে দেই শুধু ব্যাকগ্রাউন্ড, আমি বললাম কি ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলে এই দেখো এখন কিন্তু অন্য কিছু, আগে কিন্তু পুরাটা ঝুললে আসছিল না? দেখো এইটারে যদি ছেড়ে দেই, এটারে সরি ব্যাকগ্রাউন্ড কথাটাকে যদি কেটে দেই, কেটে দিয়ে যে ওই দেখো ওইটা লোড হয়ে আসতেছে না? কিন্তু আমি চাইতেছি শুধু ব্যাকগ্রাউন্ডটা তুমি ট্রানজিশন না, তখন আবার ওরে বইলা দিতে হয় এইভাবে। আবার যদি হয় যে হোভার করলে শুধু হবে, তাহলে আবার এই জায়গার মধ্যে দিতে পারো, ঠিক আছে? এই যে হোভারের সময় আসবে, কিন্তু এটা দেওয়ার নিয়ম হচ্ছে মেনটার মধ্যে। কোনটার মধ্যে? এই মেনটা, অর্থাৎ যে যাকে আমি করছি। তো এই যে আমি হোভার করলাম, কালারটা কি হচ্ছে খালি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কালারটা এই যে দিলাম, দেখো কত সুন্দরভাবে। এখন এটার উপর যদি ক্লিক করি দেখবা যে আমাকে ফেসবুকে নিয়ে যাচ্ছে। এখন তুমি বলতে পারো স্যার আমি চাচ্ছি যে এই বাটনের উপর ক্লিক দিলে নতুন একটা ট্যাব ওপেন করে নিবে। তাহলে খুবই সিম্পলি আমরা এইটা, কারণ এইটাই ভালো, কারণ না হলে তো আমার মূল ওয়েবসাইট থেকেও হারাই যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, শুধুমাত্র এই জায়গায় যাইয়া লিখতে হবে টার্গেট। টার্গেট নেওয়ার পরে ওরে বলতে হবে যে আন্ডারস্কোর ব্লাঙ্ক। এটা দ্বারা বোঝাচ্ছে কি যে তুমি একটা ব্লাঙ্ক ট্যাব খোলো। যখনই আমি এর উপর ক্লিক দিব দেখো ওইটা তো আছেই, আবার এই সাইডে একটা ট্যাব ওপেন হয়েছে, আবার যদি দেই তাহলে আর একটা ওপেন হইবে, ওই দাও এইভাবে ওপেন হইতেই থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে মূলত এই ভিডিওতে আমাদের এই পর্যন্তই। এখন এখানে আমি যেই কটা ট্যাগ করেছি যদি 2টা 3টা 5টা 10টাও করে যাইতে পারো এনাফ করে যাও। আমি তখন দেখি তোমরা কোডটাকে কিভাবে ইয়া করো, মুখস্থ করো নাই করো, আর ভিডিও তো আছেই। থ্যাংক ইউ সো মাচ।